আজকে ক্লাস 10 এর ভৌতবিজ্ঞানের আলো এই চ্যাপ্টারটা শুরু করব। এই চ্যাপ্টারের প্রত্যেকটি পার্ট ভালো মতো বুঝবে, তাহলেই দেখবে যে আলো চ্যাপ্টারটা খুবই সহজ এবং এখান থেকে কোশ্চেন থাকবেই। ঠিক আছে? তো প্রথম কোশ্চেন হলো যে আলো বলতে আমরা কি বুঝি। তো মনে রাখবে যে আলো এক প্রকার শক্তি যা দর্শন অনুভূতি সৃষ্টি করে। ঠিক আছে? এই শক্তিটা আমাদের দেখতে সাহায্য করে, আলোটা আমাদের কি করে দেখতে সাহায্য করে। তো এবার তারপরে যে জিনিসটা জানবো হচ্ছে দর্পণ। দর্পণ বলতে আমরা কি বুঝি? দর্পণ ইমপ্লাইজ করবে কি একটা আয়না। দর্পণ মানে কি বলতো? একটা আয়না। তাহলে বাড়িতে ব্যবহৃত যে আমরা দর্পণ ব্যবহার করি বা আয়না ব্যবহার করি, সেগুলো কি বলতো? সমতল দর্পণ। তাহলে বাড়িতে এই যে তুমি সকালে উঠে নিজের মুখ দেখো যে আয়নায়, বা টেবিলে যে আয়না থাকে, সেই আয়নাগুলো অ্যাকচুয়ালি কি? সেগুলো হচ্ছে আমাদের সমতল। তাহলে বাড়িতে ব্যবহৃত, মনে রাখবে, দর্পণ সেগুলো হচ্ছে সমতল। সমতল সমতল দর্পণ দেখতে কেমন? বলছে সমতল দর্পণটা একদিকে প্রলেপ থাকবে। সমতল দর্পণ কেমন দেখতে? সমতল দর্পণ ইমপ্রেস করবে এই জায়গাটা, এই যে পিছনের যে জায়গাটা, সেইখানে কি হবে? পিছনের এই জায়গাটা হয়ে যাবে প্রলেপ দেওয়া। দেখবে তোমাদের আয়না যে তোমরা মুখ দেখো, ঠিক আছে, পিছনে একটা কভার থাকে। হ্যাঁ, পিছনে একটা কভার থাকে। সেই কভারটার কথা বললাম, তাহলে তো তুমি সামনে নিজেকে দেখতে পাচ্ছ। সেই দর্পণটাকে আমি বললাম, কি বললাম? সমতল দর্পণ। তাহলে বাড়িতে আমরা যে আয়না ব্যবহার করি সেগুলো কিন্তু সমতল দর্পণ। কিন্তু তোমাদের সিলেবাসে আছে গোলীয় দর্পণ। তোমাদের সিলেবাসে আছে সিলেবাস ইনক্লুড, মানে সিলেবাসে অন্তর্ভুক্ত কি আছে? গোলীয় দর্পণ। এবার প্রশ্ন হলো যে গোলীয় দর্পণটা কি? তাহলে আমাদের সিলেবাসে কিন্তু এইটা নেই, সমতল দর্পণটা নেই। হ্যাঁ, আমাদের সিলেবাসে আছে গোলীয় দর্পণ। এবার প্রশ্ন হলো গোলীয় দর্পণ কি? প্রথমে আমরা জানবো যে সমতল দর্পণ। তাহলে যে দর্পণের একটি তল সমতল, সেই দর্পণকেই তো আমরা কি বলবো? সমতল দর্পণ। এবার প্রশ্ন হলো গোলীয় দর্পণ কি? তার মানে বুঝতে পারছো যে যে দর্পণের একটি তল গোলকের অংশ বা সমতল নয়, সেই ধরনের দর্পণকে আমরা কি দর্পণ বলবো? গোলীয় দর্পণ বলবো। এই গোলীয় দর্পণ আবার দুই প্রকার, উত্তল দর্পণ আর হচ্ছে অবতল দর্পণ। ভালো করে বুঝবে। কি বললাম? যে গোলীয় দর্পণ হলো যে দর্পণের একটি তল গোলকের অংশ বা হচ্ছে সমতল নয়, সেই দর্পণকে আমরা কিন্তু গোলীয় দর্পণ বলবো। গোলীয় দর্পণ হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা দর্পণ হচ্ছে অবতল দর্পণ। উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণ। তো গোলীয় দর্পণ এইভাবে কোশ্চেনটা লিখবে যে গোলীয় দর্পণ বলতে কি বোঝো, ইহা কয় প্রকার ও কি কি। তাহলে নোটগুলো করে নিবে। ঠিক আছে? তো গোলীয় দর্পণ হেডিং দিচ্ছি, দেখো। লিখবে যে যে দর্পণের একটি তল কোনো গোলকের অংশ বা সমতল নয় তাকে গোলীয় দর্পণ বলে। বলছে ইহা দুই প্রকার। এই যে বলছে না প্রকারভেদ, ইহা দুই প্রকার, একটা হলো উত্তল দর্পণ আর একটা হলো অবতল দর্পণ। এইবার প্রশ্ন হলো যে উত্তল দর্পণটা কি? দেখো, একটা গোলক সেই গোলকের দুইটা অংশ নিলাম। দুইটা বানাবো, এইখান থেকে এটুকু একটা কাটলাম, এইখান থেকে এটুকু একটা কাটলাম। কাটার পর এই অংশটা, মানে ভেতরের এই অংশটা যদি আমি প্রলেপ দিই, প্রলেপ বুঝতে পারছো? কোনো একটা কোভার মনে করো, এটা একটা কোভার, প্রলেপ দিই, তাহলে এই যে বাইরের যে পৃষ্ঠটা এই পৃষ্ঠটা হচ্ছে প্রতিফলক তল হিসেবে কাজ করবে। তাহলে এই যে দর্পণটাকে আমরা কিন্তু বলবো হচ্ছে কি দর্পণ? উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণ দেখতে কিরকম? উত্তল দর্পণ এই যে গোলকের এই অংশটা যে নিলাম, ঠিক আছে, গোলকের এই অংশটা, উত্তল দর্পণটা এরকম দেখতে, যে বাইরে ভেতরে এটা প্রলেপ দিলাম, মানে কাভার দিলাম, এটা হচ্ছে কোনো একটা প্রলেপ। মনে রাখবো এটা হলো প্রলেপ, আর এইটা হলো প্রতিফলক তল। প্রতিফলক তল বলতে আমরা কি বুঝি? যেখানে আলো পড়লে তুমি নিজের চেহারা দেখতে পাচ্ছ। ঠিক আছে? প্রতিফলক তল। এখানে আলো পড়ছে, এই তলটাতে বলছে হচ্ছে প্রতিফলক তল। তাহলে আমরা এর যদি ডেফিনেশনটা বলি, যে গোলীয় দর্পণের, যে গোলীয় দর্পণের বাইরের পৃষ্ঠ প্রতিফলক তল হিসেবে কাজ করে তাকে উত্তল দর্পণ বলে। এবার অবতল দর্পণটা কি?
অবতল দর্পণটা কি, এটা কি কি দর্পণ বললাম? উত্তল দর্পণ, উত্তল দর্পণ। আর অবতল দর্পণ কি? অবতল দর্পণ বলছে বাইরের দিকে আমরা প্রলেপ যদি দিই, বাইরের দিকে যদি আমরা প্রলেপ দিই, তাহলে ভিতরের পৃষ্ঠটা বলছে, ভিতরের পৃষ্ঠটা আমাদের প্রতিফলক তল হিসেবে কাজ করবে, প্রতিফলক তল হিসেবে কাজ করবে। তার মানে আমি যদি এখানে হেডিং উপরে এসে লিখি, যে হেডিং দেই যে অবতল দর্পণ, অবতল দর্পণ, তাহলে সেই দর্পণটা দেখতে কীরকম? অবতল মানে হচ্ছে কনকেভ, কেভ মানে কি বলতো, যে গুহা বা গর্ত, তাহলে এইরকম অনেকটা, যে আমি বাইরের পৃষ্ঠটা আমি প্রলেপ দিলাম, আর ভেতরের যে পৃষ্ঠটা, এই পৃষ্ঠটা আমি প্রলেপ দিলাম, প্রলেপ, আর ভেতরের পৃষ্ঠটা হচ্ছে প্রতিফলক তল হিসেবে কাজ করবে, প্রতিফলক তল, প্রতিফলক তল। তাহলে সেই ধরনের দর্পণকে আমরা বলছি হচ্ছে অবতল দর্পণ, অবতল দর্পণ। তাহলে বাইরের পৃষ্ঠ প্রলেপ, ভেতরের পৃষ্ঠ প্রতিফলক তল। তাহলে এইখানে দেখো পরের যে কোশ্চেনটা লিখবে, যে উত্তল ও অবতল দর্পণ বলতে কি বোঝো? তাহলে উত্তল দর্পণ লিখবে, যে গোলীয় দর্পণের বাইরের পৃষ্ঠ প্রতিফলক তল হিসেবে কাজ করে তাকে উত্তল দর্পণ বলে। এটা হচ্ছে প্রতিফলক তল, আর এটা হচ্ছে প্রলেপ। অবতল দর্পণ, যে গোলীয় দর্পণের ভেতরের পৃষ্ঠ প্রতিফলক তল হিসেবে কাজ করে তাকে অবতল দর্পণ বলে। আমি তোমাদের কোশ্চেনগুলো বলে দিব এবং এগুলো লিখে নিবে, ঠিক আছে? এরপরে একটা উত্তল দর্পণ আর অবতল দর্পণের যদি আমি উদাহরণ বলি, তাহলে বাড়িতে একটা চামচ নেবে, ঠিক আছে? চামচ, চামচ নিয়ে তুমি দেখবে যে চামচের একটা পার্ট কি থাকে, উঁচু থাকে, একটা পার্ট নিচু থাকে, মানে গর্তের টাইপের থাকে। সেই গর্তের পার্টে দেখতে পাবে তুমি নিজের ছবি দেখতে পাচ্ছ, সেটা কি দর্পণ বলো তো? অবতল দর্পণ। আর এবার যদি চামচটা তুমি উল্টায় দাও, তাহলে কিন্তু ওই বাইরের পৃষ্ঠে নিজের যে ছবি দেখতে পাচ্ছ, ওই বাইরের পৃষ্ঠে নিজের যে ছবি দেখতে পাচ্ছ, সেই দর্পণটা হচ্ছে উত্তল দর্পণ, ঠিক আছে? উত্তল দর্পণ বাইরে দেখতে পাওয়া যাবে, আর অবতল দর্পণ ভেতরে। এই যে ধরনের এটা একটা চামচ আনলাম একটা, এই যে এখানে নিজের ছবি যখন দেখতে পাবে, এই দর্পণটা হয়ে যাবে তোমার অবতল দর্পণ। অবতল দর্পণ দেখো ভেতরের দিকে প্রতিফলক তল, আর এই দিকে উল্টায় যখন তুমি নিজের ছবি দেখতে পাবে, উল্টায় নিজের ছবি দেখতে পাবে, তখন এই দর্পণটা হয়ে যাবে তোমার উত্তল দর্পণ। বোঝা গেছে? এরপরে কিন্তু এই জিনিসটা ভালো করে বুঝবে আমি কি বলছি। এখানে দেখো উপরে যে গোলীয় দর্পণ সম্পর্কিত কিছু তত্ত্ব। গোলীয় দর্পণ কত প্রকারে ভাগ করা যায়? দুই, একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা হলো অবতল দর্পণ। তো আমি একটা উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ আগে অঙ্কন করি। দেখো, আচ্ছা, এই যে উত্তল দর্পণ বা অবতল দর্পণ অ্যাকচুয়ালি আসছে কোথার থেকে? এটা একটা গোলীয় দর্পণের অংশ। এখানে আমি ইমাজিনারি একটা গোলক অঙ্কন করি। এই যে লাইনটা আমি দিলাম, এটা কিন্তু ইমাজিনারি, ঠিক আছে? ইমাজিনারি একটা লাইন, কাল্পনিক একটা লাইন, যে লাইনটা একটা কি রিপ্রেজেন্ট করছে? একটা গোলক রিপ্রেজেন্ট করছে। এটা একটা গোটা গোলক রিপ্রেজেন্ট করছে। এবার এই যে লাল কালারের যে অংশটা, এর ভেতরে যদি আমি প্রলেপ দিই, আর বাইরের পৃষ্ঠটা কি হিসেবে কাজ করবে? তাহলে প্রতিফলক তল হিসেবে কাজ করবে। তাহলে এই যে লাল অংশটা, এই লাল অংশটা এইখান থেকে এইখানে পর্যন্ত আমি নাম দিলাম হচ্ছে M1। তাহলে অ্যাকচুয়ালি আমি M1 এখানে যে নিলাম দর্পণটা, সেই দর্পণটা অ্যাকচুয়ালি কি দর্পণ? উত্তল দর্পণ, কারণ ভেতরের পৃষ্ঠে প্রলেপ দেওয়া, ঠিক আছে? ভেতরের পৃষ্ঠে প্রলেপ দেওয়া। এবার যদি আমি এখানে এই লাল অংশটার বাইরের পৃষ্ঠে প্রলেপ দিই এবং এখানে নাম দেই হচ্ছে M2, একটা দর্পণ, সেই দর্পণটা তাহলে কি দর্পণ হবে? অবতল দর্পণ, অবতল দর্পণ, অবতল দর্পণ। এই উত্তল দর্পণ আর অবতল দর্পণের কিছু ডেফিনেশন জানতে হবে। প্রথমে তোমার জানতে হবে মেরু। প্রথমে কি জানতে হবে? মেরু। মেরুটা কি? দেখো, উত্তল দর্পণ হোক আর অবতল দর্পণ হোক, এই যে এইটা হলো আমাদের বাইরের পৃষ্ঠটা প্রতিফলক তল আর ভেতরের পৃষ্ঠটা প্রতিফলক তল। কোনো দর্পণের প্রতিফলক তলের কোনো একটা মধ্যবিন্দু যদি আমি পাই, সেই মধ্যবিন্দুটার নাম যদি আমি পি দেই, সেই পি বিন্দুটা হচ্ছে কি বলতো? M1 আর M2, এই যে দর্পণ, সেই দর্পণের মেরু। তাহলে পি হলো মেরু,
পি কি রিপ্রেজেন্ট করবে? মেরু। তাহলে কি বললাম যে উত্তল দর্পণ হোক আর অবতল দর্পণ হোক, প্রতিফলক তলের মধ্যবিন্দুকে আমরা কি বলবো? মেরু বলবো। এরপর জানবো হচ্ছে বক্রতা কেন্দ্র। দেখো সব কিছু আমি ডেফিনেশন বলে দিব তোমাদের, কিন্তু আগে জিনিসটা ভালো করে বোঝো, ঠিক আছে? বক্রতা কেন্দ্র বলতে আমরা কি বুঝি? এই উত্তল দর্পণ হোক আর অবতল দর্পণ হোক, একটা গোলকের অংশ, একটা গোলকের অংশ, সেই গোলকের অংশের এইখানে মাঝখানের যে বিন্দুটা, সেই মাঝখানের বিন্দুটাকে আমরা কিন্তু বলবো হচ্ছে বক্রতা কেন্দ্র। তার মানে সি যদি আমি দেই এখানে নামটা, সেই সি হলো কি বলতো? বক্রতা কেন্দ্র। সি বিন্দুটা হলো বক্রতা কেন্দ্র। সি ইমপ্লাইজ করে, সি বিন্দু কি ইমপ্লাইজ করবে? বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র। তার মানে উত্তল দর্পণ হোক আর অবতল দর্পণ হোক, একটা গোলকের অংশ, সেই গোলকের অংশে যেহেতু আর মাঝখানের এই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে বক্রতা কেন্দ্র। যেমন আমি যদি বলি যে বৃত্তের কেন্দ্র কি হয়? একদম মাঝখানে থাকে, তাহলে গোলকের যে কেন্দ্রটা, সেই গোলকের কেন্দ্রটাকে আমরা বলবো হচ্ছে বক্রতা কেন্দ্র, উত্তল দর্পণ আর হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। এরপরে আমরা জানবো হচ্ছে প্রধান অক্ষ। ঠিক আছে, প্রধান অক্ষটা কি? বলছে উত্তল দর্পণ হোক আর অবতল দর্পণ হোক, বলছে এই যে বক্রতা কেন্দ্র আর এই মেরু, হ্যাঁ, বক্রতা কেন্দ্র আর মেরুর মধ্য দিয়ে অঙ্কিত সরলরেখা, মধ্য দিয়ে অঙ্কিত সরলরেখা, তার মানে এই যে সরলরেখাটা দেখো, এইখানে যদি নাম দেই হচ্ছে ওয়াই, এইটা হচ্ছে এক্স, এইখানে যদি নাম দেই এই অবতল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে এক্স, এটা হলো ওয়াই। তার মানে বক্রতা কেন্দ্র আর এই যে মেরু দিয়ে অঙ্কিত সরলরেখাকে কোনো একটা দর্পণের কি বলবো আমরা? প্রধান অক্ষ বলবো। এখানে দেখো তো এক্স ওয়াই যে দর্পণটা, এক্স ওয়াই যে সরলরেখাটা, সেই সরলরেখাটা বলছে কি ইমপ্লাইজ করবে? প্রধান অক্ষ। বুঝা গেছে? প্রধান অক্ষ। এরপর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধটা কি? বক্রতা ব্যাসার্ধটা হচ্ছে কোনো একটা গোলীয় দর্পণ, গোলকের যে ব্যাসার্ধটা, সেই গোলকের ব্যাসার্ধটাকে আমরা বক্রতা ব্যাসার্ধ বলবো। মানে এটা যদি সম্পূর্ণ গোলক আমি ইমাজিনারি করি, তাহলে এই যে সিপি, সিপি, হ্যাঁ, সিপি হলো কি বলতো? যে এটা হলো বক্রতা ব্যাসার্ধ। সিপি হলো এই উত্তল দর্পণ হোক আর অবতল দর্পণ হোক, সিপি ইমপ্লাইজ করবে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ। এরপরে জানবো হচ্ছে উন্মেষ। উন্মেষটা কি? উত্তল দর্পণ হোক আর অবতল দর্পণ হোক, বলছে প্রান্ত বিন্দু দুইটার যে সংযোগ সরলরেখাংশ, মানে আমি ধরে নাও এখানে এইখানে বিন্দুটা আমি নাম দিলাম এ, এইখানে বিন্দুটার নাম দিলাম বি, আর এই অবতল দর্পণের ক্ষেত্রে এটা নাম দিলাম এ, এটা হলো বি। তাহলে এ বি এই দুইটা বিন্দু সংযোগ করলাম, তাহলে একটা সরল রেখাংশ পেলাম, সংযোগ রেখাংশ পেলাম, সেই রেখাংশটাকে বলছে হচ্ছে উন্মেষ। বোঝা গেছে? তাহলে এ বিটা হলো এখানে রিপ্রেজেন্ট করবে যে উন্মেষ। উন্মেষ। এবার এই ডেফিনেশনগুলো এই ছবির সাপেক্ষে লিখে নেবে। যে মেরু কি বলছি? গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে বলা হয় মেরু। চিত্রে পি হলো কি? মেরু, M1 ও M2 দর্পণের মেরু। তারপর হচ্ছে বক্রতা কেন্দ্র, একটি গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে ওই গোলকের বক্রতা কেন্দ্র বলে। এগুলো বলে দিয়েছিলাম। সি বিন্দুটি হলো M1 ও M2 দর্পণের বক্রতা কেন্দ্র। প্রধান অক্ষটাও বলে দিলাম। একটি গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র আর মেরুর মধ্য দিয়ে অঙ্কিত সরলরেখাকে ওই দর্পণের প্রধান অক্ষ বলে। চিত্রে বলে দিয়েছিলাম যে এক্স ওয়াই যে সরলরেখা, সেটা হচ্ছে আমাদের M1 ও M2 দর্পণের প্রধান অক্ষ। বক্রতা ব্যাসার্ধ বলে দিছি। একটি গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে ওই গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ বলে। চিত্রে সিপি হলো M1 ও M2 এই দর্পণের বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে? আর উন্মেষটাও লিখে নিবে যে গোলীয় দর্পণের দুই প্রান্ত বিন্দু দুটির সংযোগ সরলরেখাংশ। ওই পরে একটা নোট ভালো মতো বুঝবে, ঠিক আছে? এই নোটটা ভালো মতো বুঝলেই কিন্তু একটা সূত্র কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরে নাও আমি প্রথমে একটা অবতল দর্পণ অঙ্কন করছি, অবতল দর্পণের ক্ষেত্রে বলছি। তাহলে অবতল দর্পণ কি হবে? বাইরের যে পৃষ্ঠটা, সেই বাইরের পৃষ্ঠটা আমাদের প্রলেপ দেওয়া থাকবে। বাইরের যে পৃষ্ঠটা, সেই বাইরের পৃষ্ঠটা কি থাকবে? প্রলেপ দেওয়া থাকবে। এই এই অবতল দর্পণের মাঝখানে যদি একটা কোনো বিন্দু নেই, সেই দর্পণের, হ্যাঁ, পি বিন্দুটা হবে মেরু। আর এটা যদি একটা গোলক ইমাজিনারি করি, তাহলে সি বিন্দুটা হবে আমাদের বক্রতা কেন্দ্র। এবার এই বক্রতা কেন্দ্র আর মেরু দিয়ে অঙ্কিত একটা সরলরেখা যদি নেই, তাহলে অঙ্কিত সরলরেখাটা হয়ে যাবে আমাদের
প্রধান অক্ষ, তাহলে এইটা হলো এক্স আর এটা হলো ওয়াই, তাহলে এইটা হলো প্রধান অক্ষ। এই অবতল দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণ আমি লিখে দিই, কোনো আলোক রশ্মি, হ্যাঁ, কোনো আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে পাঠাও, প্রধান অক্ষের সমান্তরালে পাঠাও, সেই রশ্মিটা বলছে প্রধান অক্ষকে কোনো একটা বিন্দুতে ছেদ করে সে এইভাবে আপতিত হয়। আর একটা জিনিস বলি যে যখনই তুমি আলোক রশ্মি আপাতিত করবে তখন কিন্তু এই অ্যারো চিহ্নটা দিবে। অ্যারো চিহ্নটা এই এমন বোঝাচ্ছে যে আলোটা এইভাবে গিয়ে এইভাবে চলে আসছে, ঠিক আছে। তাহলে এই যে আলো রশ্মি পাঠানোটা, এই আলো রশ্মি পাঠানোটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আপাতিত রশ্মি, মানে কোনো একটা তলে এই রশ্মিটা পড়ছে সেই জন্য এটা আপাতিত রশ্মি। কোনো একটা বিন্দুতে এখানে আপাতিত হয়েছে, সেই বিন্দুটার নাম যদি দেই ও, সেই বিন্দুটা হচ্ছে আপাতন বিন্দু। আপাতন বিন্দু মনে রাখবে, আপাতন বিন্দু। সে আপাতন বিন্দুতে সে কি করছে, আপাতিত হয়ে সে প্রতিফলিত হচ্ছে, সেই জন্য এই রশ্মিটাকে বলা হচ্ছে আপাতিত হওয়ার পর প্রতিফলিত যখন হচ্ছে তখন এই রশ্মিটাকে বলছে হচ্ছে প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, ঠিক আছে। তাহলে এখানে একটা বৈশিষ্ট্য মনে রাখবে, কোন বৈশিষ্ট্যটা, যে অবতল দর্পণের ক্ষেত্রে কোনো রশ্মিকে যদি আমি সমান্তরালে পাঠাই তাহলে সেই রশ্মিটা এই প্রধান অক্ষকে কোনো একটা বিন্দুতে কাট করে সে এইভাবে যাবে। এইবার উত্তল দর্পণ একটা অঙ্কন করি, উত্তল দর্পণ। উত্তল দর্পণ, উত্তল দর্পণে কি হবে, ভেতরের দিকে আমাদের প্রলেপ দেওয়া থাকবে, ভেতরের দিকে। তো উত্তল দর্পণে আমাদের ভেতরের দিকে প্রলেপ দেওয়া থাকবে। সেই দর্পণের মাঝখানে বিন্দুটা হচ্ছে কি, পি, মেরু। আর এইখানে যদি আমি বিন্দু নেই একটা সি, তাহলে সি বিন্দুটা হয়ে যাবে কি, বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র আর মেরু দিয়ে অঙ্কিত সরলরেখাটাই হয়ে যাবে আমাদের প্রধান অক্ষ। বুঝতে পারছো, এটা হলো প্রধান অক্ষ। তো এখানে কি বলছে, তাহলে এখানে বলছে যে প্রধান অক্ষের সমান্তরাল যদি আমি কোনো রশ্মি পাঠাই, তাহলে রশ্মিটা বলছে প্রধান অক্ষের কোনো বিন্দুতে ওই অবতল লেন্সের মতো এই দিকটায় আসবে না, সে কিভাবে প্রতিফলিত হবে, এইভাবে, ঠিক আছে। দেখো দুইটার মধ্যে একটু বৈশিষ্ট্য আছে কিন্তু। অবতল লেন্সে দেখো প্রধান অক্ষে কোনো একটা বিন্দুতে ছেদ করে এদিকে আসলো, আর উত্তল লেন্সের ক্ষেত্রে কিন্তু উল্টা, উপর দিকে চলে গেল। উত্তর দর্পণ, লেন্স কেন বলে, দর্পণ, হ্যাঁ, উত্তল দর্পণের ক্ষেত্রে আলো রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে এসে উপর দিকে গেল, তাহলে এইভাবে গিয়ে এইভাবে গেল। তাহলে এই যে রশ্মি, এই রশ্মিটাকে বলছি আমরা আপাতিত রশ্মি, আপাতিত রশ্মি। আর এই রশ্মিটাকে বলছি আমরা হচ্ছে প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। আর এই বিন্দুটা হচ্ছে আপাতন বিন্দু, আপাতন বিন্দু। এই দুইটা বৈশিষ্ট্য মনে রাখবে। এবার দুটো দর্পণের ক্ষেত্রে এই আপাতন বিন্দুদের উপর যদি একটা আমি স্পর্শক নিই, এই যে স্পর্শকটা, অন্য কালি নেই, স্পর্শক নেই, ঠিক আছে। এখানে যদি আমি একটা স্পর্শক নিই, এই যে সবুজ কালারে, তাহলে এইখানে আমরা আপাতন বিন্দুতে স্পর্শকটা এরকম হবে, স্পর্শক নেই। সেই স্পর্শকের উপর যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, দেখো সেই স্পর্শকের উপর যদি আমি লম্ব অঙ্কন করি, তার মানে এখানে এই স্পর্শকটা আর এই যে উপরে লম্ব অঙ্কিত যে সরলরেখাটার মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, তাই না। তাহলে এখানেও আমি একটা লম্ব অঙ্কন করি। লম্ব অঙ্কন করার পর দেখো আপাতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মির মধ্যে এগুলো কোণ তৈরি করছে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আগে বলি, এই যে এই কোণটা যদি আমি নাম দিই আই, আর এই কোণটার নাম যদি দেই হচ্ছে আর, আর উত্তল দর্পণের ক্ষেত্রে এই কোণটার নাম দিচ্ছে হচ্ছে আই, আর এই কোণটার নাম দিচ্ছে হচ্ছে আর। তাহলে এইখানে কতগুলো জিনিস মনে রাখবে, যে এখানে এই যে কোণ আই, দুইটা দর্পণের ক্ষেত্রে দেখো, দুইটা দর্পণের ক্ষেত্রে এই কোণটাকে বলছে হচ্ছে আপাতন কোণ, আপাতন কোণ। আর এই যে আর কোণটা যে তৈরি হলো আপাতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে
যে কোণটা তৈরি করলো এইখানেও তাই, এই কোণটাকে বলছে হচ্ছে প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ। আর ও যে বিন্দুটা, সেই বিন্দুটা হচ্ছে আপাতন বিন্দু, যদিও আমি ছবিতে সেটা বলে রাখছি। এই নোট থেকে এত কিছু জেনে রাখবা, ঠিক আছে? এতটা জানলেই হবে। এবার যে কোশ্চেনটা তোমাদের আসে যে গোলীয় দর্পণের প্রতিফলন বলতে কি বোঝো, অথবা প্রতিফলন সূত্রটি বিবৃতি করো, কি লিখবে? যে গোলীয় দর্পণের আলোর প্রতিফলন প্রতিফলের সূত্র মেনে চলে। অর্থাৎ এই যে সূত্রটা বলছে, আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এখানে বলছে যে এখানে যে আপাতিত হলো দুইটা দর্পণের ক্ষেত্রে, এই যে আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আর আপাতন বিন্দুতে অঙ্কিত যে অভিলম্ব একটা তলেই থাকলো। প্রথম সূত্রটা এটা বলছে, আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে অঙ্কিত যে অভিলম্ব সেটা একটা তলেই থাকছে। অবতল দর্পণের ক্ষেত্রেও দেখো একটা তলেই আছে, উত্তল দর্পণের ক্ষেত্রেও দেখো একটা তলেই আছে। এই যে আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একটা সমতলেই কিন্তু সে থাকবে। আর কি বলছে? যে আপাতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান। এই যে দুইটা দর্পণের ক্ষেত্রেই একটা রশ্মি আপাতিত হয়ে যে প্রতিফলিত হলো, এইখানে যে আপাতন কোণ আর প্রতিফলন কোণ তৈরি করলো, সেই কোণ দুইটা বলছে সমান হবে, সেই কোণ দুইটা কিন্তু সমান হবে। তাহলে এই সূত্রটা কিন্তু মনে রেখো, এটা কিন্তু ভিআই পরীক্ষায় আসার মতো। পরের যে কোশ্চেনটা সেটা হলো গোলীয় দর্পণের মুখ্য ফোকাস ও ফোকাস দূরত্ব বলতে আমরা কি বুঝি। তাহলে মুখ্য গোলীয় দর্পণ দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো অবতল দর্পণ আর একটা হলো উত্তল দর্পণ। তাহলে আমি প্রথমে অবতল দর্পণের ক্ষেত্রে বলছি যে অবতল দর্পণের ক্ষেত্রে গোলীয় দর্পণের তো এইভাবে হয় না, গোলীয় দর্পণের দুইটা ভাগ আছে, একটা হলো অবতল আর একটা হলো উত্তল। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে পরীক্ষায় কিন্তু আইডেন্টিফাই করে দেওয়া থাকবে যে কোন দর্পণের ক্ষেত্রে তোমাকে মুখ্য ফোকাস আর ফোকাস দূরত্ব বের করতে বলছে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আগে ভালো করে বোঝো, ঠিক আছে? একটা অবতল দর্পণ অঙ্কন করি, ছবিটা অনেকটা ভালো না হলেও ব্যাপারটা বুঝবে, ঠিক আছে? তাহলে অবতল দর্পণ কি হয়, বাইরের দিকে কি থাকবে? প্রলেপ থাকবে, বাইরের দিকে প্রলেপ থাকবে। এই অবতল দর্পণের একদম মাঝখানে বিন্দুটা হয়ে গেল আমাদের মেরু, আর এইখানে আমি দিলাম হচ্ছে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র আর মেরু দিয়ে একটা সরলরেখা যায়, সেটা হয়ে গেল আমাদের প্রধান অক্ষ। এটা কি হয়ে গেল? প্রধান অক্ষ। তো মুখ্য ফোকাস বলছে, আগে এখানে লিখে নিই যে এটা একটা কোন দর্পণ? অবতল দর্পণ। মুখ্য ফোকাস বলছে যে আমি যদি আলোক রশ্মিগুলো অবতল দর্পণে একগুচ্ছ আলোক রশ্মি, মানে একের বেশি আলোক রশ্মি, ঠিক আছে, এইভাবে যদি আমি আলো পাঠাই, আলো যদি এইভাবে পাঠাই, একটু আগে নোটে বললাম যে অবতল দর্পণের ক্ষেত্রে যদি আলো বা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যায়, তাহলে আলো রশ্মিগুলো কি এই প্রধান অক্ষের কোনো একটা বিন্দুতে ছেদ করে সে প্রতিফলিত হয়, ছেদ করে সে কি হয়ে যায়? প্রতিফলিত হয়। তাহলে ছেদ করে এইভাবে প্রতিফলিত হলো, ধরে নাও একটা আলোক রশ্মি এইভাবে প্রতিফলিত হলো। পরের রশ্মিটাও আমি এই প্রধান অক্ষের সমান্তরালে পাঠালাম, তো দেখা যায় এই রশ্মিটা আগের রশ্মিটা যে বিন্দুতে ছেদ করে গেছে সেই বিন্দুটা দিয়ে এইটা পাস করে যায়, মানে প্রতিফলিত হয় এইভাবে। আবার আমি যদি আরো রশ্মি পাঠাই, আপাতিত হলো, আপাতিত হয়ে প্রতিফলিত হওয়ার পর দেখা গেছে সেই রশ্মিটা এই বিন্দু দিয়ে প্রতিফলিত হয়। আবার নিচের দিকে যখন আমি কোনো আলো রশ্মি পাঠাবো, নিচের দিকে, এটা হলো আপাতিত রশ্মি, সেই রশ্মিটা প্রতিফলিত হয় এই প্রধান অক্ষের কোনো একটা বিন্দু দিয়ে এইভাবে। আবার নিচের দিকে আরো যদি প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি পাঠাই, তাহলে সেই রশ্মিটা আবার কোনো একটা বিন্দু দিয়ে পাস করে প্রধান অক্ষে, তখন দেখা যায় এই বিন্দুটা দিয়ে পাস করে। তাহলে আরো একটা বিন্দু পাঠাই, আরো একটা আলোক রশ্মি পাঠাই, এইভাবে যদি সমান্তরাল হয়, তাহলে সেই বিন্দুটাও দেখা যায় এই বিন্দু দিয়ে পাস করে, প্রতিফলিত হয়। তাহলে তখন বলছে যে এই বিন্দুটাকে আমরা যদি একটা নাম দেই এফ, তখন এই এফ বিন্দুটাকে বলছে হচ্ছে মুখ্য ফোকাস। যদি আর এই মুখ্য ফোকাস থেকে মেরুর যে দূরত্ব, সেই দূরত্বটা মানে পিএফটা হবে তোমার ফোকাস দূরত্ব।
ফোকাস দূরত্ব। বোঝা গেল? ডেফিনেশনটা কিভাবে লিখবে, যে এই দেখো এইভাবে, এখানে কোশ্চেনটা ভালো করে দেখো, যে গোলীয় দর্পণের মুখ্য ফোকাস ও ফোকাস দূরত্ব বলতে কি বোঝো। বলছে মুখ্য ফোকাস আর ফোকাস দূরত্ব, আমি এখানে হেডিং দিলাম অবতল দর্পণের ক্ষেত্রে। এই ছবিটাই আমি কিন্তু এখানে আঁকছি, এই যে এই যে এটা, ঠিক আছে। তো কি বলছে, একগুচ্ছ সমান্তরাল আলোরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে অবতল দর্পণে আপাতিত হলে প্রতিফলনের পরে রশ্মিগুলি প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। ওই নির্দিষ্ট বিন্দুকে অবতল দর্পণের মুখ্য ফোকাস বলে। দর্পণের মেরু থেকে মুখ্য ফোকাসের দূরত্ব দর্পণের ফোকাস দূরত্ব। তার মানে চিত্রে এ হলো অবতল দর্পণের ফোকাস, আর হচ্ছে পি এ হলো ফোকাস দূরত্ব। বোঝা কি গেল? একগুচ্ছ আলোর রশ্মি আপাতিত হয়ে যদি একটা প্রধান অক্ষের কোনো একটা বিন্দুতে মিলিত হয়, তাহলে সেই বিন্দুটাকে আমরা কিন্তু বলে দিব হচ্ছে মুখ্য ফোকাস। আর মুখ্য ফোকাস থেকে মেরুর যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা বলে দিব ফোকাস দূরত্ব। এরপরে হচ্ছে যদি আইডেন্টিফাই করা থাকে যে উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস আর হচ্ছে ফোকাস দূরত্ব ডেফিনেশনটা, তখন কি হবে দেখো। এইটা ধরে নাও উত্তল দর্পণ একটা আছে, তাহলে উত্তল দর্পণ হলে কি হবে, ভেতরের পার্টটা আমাদের কি থাকবে, প্রলেপ দেওয়া থাকবে। ভেতরের পার্ট প্রলেপ দেওয়া থাকবে, তাহলে ভেতরের পার্টটা আমাদের কিন্তু প্রলেপ দেওয়া আছে। তাহলে এই দর্পণের এই বিন্দুটা হচ্ছে মেরু, আর ধরে নাও এই সি এখানে আছে বক্রতা কেন্দ্র। তাহলে বক্রতা কেন্দ্র আর মেরু দিয়ে একটা সরলরেখা পাস করবে, সেই সরলরেখাটাকে আমরা নাম দেব হচ্ছে এক্স ওয়াই। তাহলে এইটা হয়ে গেল প্রধান অক্ষ। প্রধান অক্ষ বলছে এই দর্পণটার ক্ষেত্রে, মানে এটা উত্তল দর্পণ, উত্তল দর্পণ, এই দর্পণটার ক্ষেত্রে আলোর রশ্মি যখন আমি সমান্তরালে, আলোর রশ্মি যখন প্রধান অক্ষের সমান্তরালে পাঠানো হয়, তখন রশ্মিগুলো কি প্রধান অক্ষের কোনো বিন্দুতে কি ছেদ করে নিচের দিকে আসবে না, তখন বিন্দুটা কোন দিকে যায়, উপর দিকে যায়। একটু আগে নোটটাই বললাম, এইভাবে যায়, এইভাবে যায়। পরে যদি আরেকটা আমি রশ্মি পাঠাই এরকম করে, এইভাবে গিয়ে সে কিভাবে যাবে, উপর দিকে চলে যাবে। নিচের দিকেও তাই, নিচের দিকে যদি আমি প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি পাঠাই, তাহলে সে কিন্তু আর এইভাবে যাবে না। এইভাবে গেলে তো প্রধান অক্ষকে ছেদ করলো, সে কিন্তু নিচের দিকে যাবে, ঠিক আছে, সে নিচের দিকে যাবে। আবার আরও যদি এর পাশাপাশি আমি আলোর রশ্মি পাঠাই, তখনও কিন্তু সেটা এইভাবে যাবে। এবার মুখ্য ফোকাস তৈরি হতে হলে, মুখ্য ফোকাস হতে হলে প্রধান অক্ষের কোনো একটা বিন্দুতে মিলিত হতে হবে। এবার এখানে তো প্রধান অক্ষের কোনো বিন্দুতে মিলিত হলো না, তখন ইমাজিনারি করা হয়। বাস্তবে কিন্তু এটা সম্ভব না যে রশ্মিটা যদি এইভাবে অপসৃত হতো, মানে যদি যেত, অপসৃত মানে হচ্ছে যদি যেত, এটা কিন্তু বাস্তবে সম্ভব না, কারণ প্রলেপ দেওয়া আছে। তো তাহলে রশ্মিটা ওইদিকে যাবে কি করে, তাই না? যদি যেত, তাহলে যদি এইভাবে যেত, এটা কিন্তু মনে করা হয়, এইভাবে যদি যেত আর প্রধান অক্ষে এই বিন্দুটাতে সবাই গিয়ে মিলিত হতো, এই বিন্দুতে গিয়ে মিলিত হতো, আর এই বিন্দুর নাম যদি আমি এফ দিতাম, তাহলে এফ বিন্দুটা হবে উত্তল দর্পণের ক্ষেত্রে কি মুখ্য ফোকাস। আর মুখ্য ফোকাস এখান থেকে এই যে দূরত্বটা, সেটা হয়ে যাবে ফোকাস দূরত্ব। এটা কিন্তু বাস্তবে সম্ভব না, মনে করা হয়। এই জন্য বলা হয় যে অপসৃত রশ্মি, ঠিক আছে, অপসৃত হচ্ছে। অপসৃত হচ্ছে মানে এটা কাল্পনিকভাবে যদি এভাবে যেত, এই বিন্দুতে যদি মিলিত হতো, তাহলে তার ডেফিনেশনটা আমি কি লিখব, এই যে একগুচ্ছ সমান্তরাল আলোরশ্মি প্রধান অক্ষরের সমান্তরালে এসে উত্তল দর্পণে আপাতিত হলে প্রতিফলনের পরে রশ্মিগুলি প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে করা হয়। এই নির্দিষ্ট বিন্দুকে উত্তল দর্পণের মুখ্য ফোকাস বলে। দর্পণের মেরু থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে দর্পণের ফোকাস দূরত্ব বলে। বোঝা গেল? অপসৃত হচ্ছে বলে মনে করা হয়, মানে এটা ধরা হয় যে যদি এভাবে যেত, তাহলে এই বিন্দুটা যে সবাই মিলিত হতো, তাহলে এই বিন্দুটা হয়ে যেত মুখ্য ফোকাস। আর মুখ্য ফোকাস থেকে মেরুর দূরত্ব সেটা হয়ে যাবে
ফোকাস দূরত্ব। এরপর জানবো হচ্ছে উপাক্ষীয় রশ্মি ও প্রান্তীয় রশ্মি বলতে আমরা কি বুঝি। একটা দর্পণ নিলেই হবে, আমি ধরে নাও উত্তল দর্পণ নিচ্ছি। উত্তল দর্পণ, উত্তল দর্পণ কি হবে, ভেতরের দিকে প্রলেপ থাকবে, ভেতরের দিকে প্রলেপ। এইটা হচ্ছে বিন্দুটার নাম দিয়ে হচ্ছে পি, আর এটা হচ্ছে ধরে নাও প্রধান অক্ষ, তার মানে সি এখানে থাকবে। এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এটা হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ। তো বলছে কোনো একটা বিন্দু থেকে বা বিন্দুর উৎস থেকে আমি যদি আলো রশ্মিগুলো এইভাবে পাঠাই, এইভাবে পাঠাই, দেখো এইভাবে পাঠাই, কিভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, কোন দিকে প্রতিফলিত হচ্ছে সেটা আমি দিলাম না। এইভাবে যদি আমি পাঠাই, কোনো একটা বিন্দুর উৎস থেকে আলো রশ্মিগুলো এইভাবে যদি পাঠাই, এটা কিন্তু কোন দর্পণ বললাম, উত্তল দর্পণ, উত্তল দর্পণ। তাহলে বলছে এই যে মেরুর কাছাকাছি যে রশ্মিগুলো, হ্যাঁ, মেরুর কাছাকাছি যে রশ্মিগুলো, সেই রশ্মিগুলোকে বলছে হচ্ছে উপাক্ষীয় রশ্মি। মেরুটা হচ্ছে পি, মেরুর কাছাকাছি যে রশ্মিগুলো এগুলোকে বলছে উপাক্ষীয় রশ্মি। আর এই যে দূরের যে রশ্মিগুলো, সেই দূরের রশ্মিগুলোকে আমরা বলবো হচ্ছে প্রান্তীয় রশ্মি। যদি ডেফিনেশনটা লেখো তাহলে এইভাবে লিখবে যে কোনো বিন্দুর উৎস থেকে আগত যে সমস্ত আলোর রশ্মি গোলীয় দর্পণের মেরুর খুব কাছাকাছি অবস্থান করে তাদের উপাক্ষীয় রশ্মি বলে। এই যে মেরুর খুব কাছাকাছি রশ্মিগুলো, হ্যাঁ, মেরুর খুব কাছাকাছি রশ্মিগুলো উপাক্ষীয় রশ্মি। আর প্রান্তীয় রশ্মি কাকে বলে, বলছে কোনো বিন্দুর উৎস থেকে আগত যে সমস্ত আলোর রশ্মি গোলীয় দর্পণের মেরু থেকে দূরে অর্থাৎ প্রান্তের দিকে অবস্থান থাকলো। নেক্সট দিন আমি আরো কিছু কোশ্চেন সলভ করাবো। তো সেগুলো সলভ যখন আমি করাবো তখন কিন্তু এই ভিডিওটার এই যে ডেফিনেশনগুলো প্রয়োজন আছে, তোমরা সেই জন্য এটা ভালো করে বুঝবে, তারপর কিন্তু নেক্সট ভিডিওটা বুঝতে পারবে। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকলো।